আজকে আমাদেরকে দিনী শিক্ষা প্রাণকেন্দ্র দিনী শিক্ষা হিসাবে এবং দিনী শিক্ষার সাথে আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ইকরা ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইকরা ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি আর মনে হয় ইন্টারন্যাশনাল ইসলামী না হয় ইসলামিক একাডেমি হলে মনে হয় ভালো হতো। ইসলামিক ইকরা ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি বলে মনে হয় ভালো হতো। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক ভাইরা, প্রতিষ্ঠানে দায়িত্বরত বা দায়িত্ব পালন করবেন যারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমি সবাইকে জানাচ্ছি মোবারকবাদ, শুভেচ্ছা সালাম। মূলত অনেক কথাই আমরা শুনেছি, আমরাও এটাও দেখেছি যে বর্তমানে পাংশাতে মোড়ে মোড়ে গজে উঠেছে এই জাতীয় প্রতিষ্ঠান। মানে যা বললেও অত্যুক্তি হবে না, মানে এখন এটাকে মানে শিক্ষাকে আর শিক্ষার অবস্থায় নেই, শিক্ষাকে বা শিক্ষা বাণিজ্যে রূপ নিয়েছে। আমি গত পরশু একটা প্রোগ্রাম করলাম একটা খুব ভালো জায়গায়, তা সেখানে এক টিচার বললেন যে আমার এই প্রতিষ্ঠানে একটা ছাত্র ভর্তি হতে গেলে তার ভর্তি ফি বলে 1,20,000 টাকা। মানে ক্লাস 1-এ বা 12-তে ভর্তি হতে গেলে তার ভর্তি ফি 1,20,000 টাকা। তা আমি জিজ্ঞেস করলাম যে 1 লক্ষ টাকা ভর্তি ফি দিয়ে আপনি আপনাদের সন্তানকে কি শেখান, অ্যাসেটটা কি দিলেন তাকে? তখন এই কথার উত্তরে দেখা গেল যে উনি এই কথাটা বললেন যে আসলে শিক্ষা যত শত আমরা শিক্ষাকে বাণিজ্য আকারে নিয়ে চলছি। বিষয়টা এরকম, কিন্তু আসলে শিক্ষাকে বাণিজ্য আকারে না নিয়ে যদি আমরা শিক্ষাকে শিক্ষার অবস্থানে রেখে যদি আমরা মানুষের বা ছাত্র বা শিক্ষার্থীর মান উন্নয়ন, নৈতিক মূল্যবোধ সবচেয়ে বড় ব্যাপার যেটা। এখন কিন্তু শিক্ষা আছে, প্রতিষ্ঠান আছে, নামি দামি জায়গা আছে, গৃহ শিক্ষক আছে, ভালো ভালো জায়গা আছে, কিন্তু শিক্ষার মান উন্নয়নের জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষাটা বর্তমানে খুব অভাব। এই জন্য আমি দেখেছি যে ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি বা ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি যেটা করা হয়েছে, এটার সাথে কিন্তু ইসলাম কথাটা কিন্তু জড়িত আছে। এবং আর একটা কথা জড়িত আছে একরা। একরা মানে কোরআন শরীফের প্রথম নাজিলকৃত সূরা একরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, 5 আয়াত, প্রথম 5 আয়াত। তা আমার বিশ্বাস যে এই একরার আলোকে মানে পড়ো তোমার প্রভুর নামে, রিড ফর দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর জন্য পড়ো, যেটা আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে পড়িয়েছিলেন। এই শিক্ষাটা এখানে দেওয়া হবে। এবং আমি জানি যে বর্তমান বিজ্ঞানের এই যুগে আধুনিক শিক্ষার সাথে যদি ইসলামিক শিক্ষার সমন্বয় যদি না ঘটানো হয়, এই শিক্ষা মানুষের জন্য তেমন কোনো কল্যাণ বয়ে আনবে কিনা আমি জানি না। বা আমার মনে হয় যে সেই শিক্ষাটা পরবর্তীতে খুব একটা বেশি ভালো ফলাফল বা ফলপ্রসূ বা যেটা জাতির উন্নতির লক্ষ্যে কোনো কাজ দেয় বলে আমরা লক্ষ্য করতে পারি না। একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যারা সচেতন অভিভাবক মহল, মানে যেই ছেলে বা যেই শিক্ষার্থী বাংলা পড়ে, ইংরেজি পড়ে এবং আরবি পড়ে, এই ছেলেকে বসে থাকতে হয় না। এটা আমি চ্যালেঞ্জ দিতে পারি, আপাতত আমি আমার নিজের থেকে আমি এটা চ্যালেঞ্জ দিতে পারি যে যে বাংলা পড়ে, বাংলা তো আমাদের মাতৃভাষা, এটা তো আমরা পারবই, যে ইংরেজি এবং আরবিতে যে দক্ষ হয়, আমার মনে হয় যে সেই ছেলে বসে থাকার মতো কোনো উপায় নেই, সেই ছেলে মোটামুটি ভালো কিছু করবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি যে এটা আমাদের গাইডনেস অনেকটা অভাব। আমি নিজের কথা নিজে বলি, না বললেই হয় না। আমারও কিন্তু 2টি সন্তান, ওরা আমার মুক্তার ভাই ওখানে আছে, জানেন আমার সন্তান সম্পর্কে মুক্তার ভাই ভালো জানে যে আমার বড় সন্তানটা, ওর মনে হয় পুরস্কার প্রাপ্তির জন্য আমি একটা বড় একটা আলমারি বা শোকেস বানিয়েছিলাম।
মানে শোকেজ আলমারি, কিন্তু ওর ওই পুরস্কারগুলো ওখানে আটে না। মানে এমন কোনো ইভেন্ট নাই যে ও পারে না। ও মাদ্রাসা, ওর ব্যাকগ্রাউন্ড কিন্তু মাদ্রাসা। মুক্তার ভাই আরো ভালো জানবেন, মুক্তার ভাই তাকে সম্বর্ধনা দিয়েছে। মানে এত ছোট্ট মানুষ একজন মানুষকে সম্বর্ধনা দেয় পাংশাভাষে, আমি জানতাম না, অথচ ওকে ডেকে নিয়ে সম্বর্ধনা দিয়েছে। কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মাদ্রাসা, ওর ব্যাকগ্রাউন্ডটা মাদ্রাসা। আবার আমার আর একটা ছেলে আছে, ওর ব্যাকগ্রাউন্ডটা মাদ্রাসা, ও পরে কেবল ক্লাস 7। ওকে যদি বলা হয় তুমি ইংরেজিতে অনর্গল বক্তব্য দাও, ও ইংরেজিতে অনর্গল বক্তব্য দেয়। মানে মুক্তার ভাই বা সহ যারা আমার বাসাতেও গেছে, তারা ওকে যদি আরবিতে বলা হয় বক্তব্য দেওয়ার জন্য আরবিতেও দিতে পারে। মেইন কথা হলো আমি আমার সন্তানকে এতটুকু আমি বোঝাতে চাচ্ছি যে আমি কিন্তু আমার সন্তানকে ইচ্ছা করলে এমন প্রতিষ্ঠানে পড়াতে পারতাম যে যেই প্রতিষ্ঠানের আপাতত 20-30 হাজার টাকা বেতন দেওয়ার মতো সক্ষমতা কিন্তু আমি রাখি, আমি কিন্তু রাখি। কিন্তু আমি দেখলাম যে না, আসলে ওদের নৈতিক মূল্যবোধ আগে দরকার। ওরা যদি নামাজি পড়তে না পারে, ওরা যদি সত্য মিথ্যা যাচাই করতে যদি না পারে, ওরা যদি চতুরতা শেখে, ওরা যদি প্রতারণা যদি শিখে, বর্তমান মোবাইলের যুগে গা ভাষায় যদি ওরা নীল ফিল্মে যদি ওরা চলে যায়, তাহলে কিন্তু একজন বাপ হিসাবে, মা হিসাবে আমি আপনি কিন্তু একজন সার্থক মানে অভিভাবকের ভূমিকায় কিন্তু আমি থাকতে পারলাম। আপনারা হয়তো মনে মনে চিন্তা করছেন যে আব্দুল কুদ্দুস সাহেবের তত্ত্বাবধানে আলমগীর সাহেব এরা আমার সন্তানকে কতটুকুনি উন্নত করবে। আমার সন্তানকে মাইলস্টোন কলেজে পড়াবো, আমার সন্তানকে নটর ডেমে পড়াবো, আমার সন্তানকে আরো দামি দামি মানে ইন্টারন্যাশনাল স্কুলে আমি পড়াবো। এমনও নদীর দেখা গেছে যে বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে, কিন্তু তদারকির অভাবে ওই সন্তান আর মানুষ হয় না, ওই সন্তানের লেখাপড়াই কিন্তু থেমে গেছে। আপনি যদি হাতের মুষ্টিতে রেখে আপনার সন্তানকে মানসম্মত যদি শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার সন্তান সামনের দিকে আগাবে, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে বলে আমি মনে করি। আর একটা সন্তানের প্রাথমিক অবস্থা হলো তার ব্যাকগ্রাউন্ডটা, মানে প্রাথমিক ভিত্তিটা যদি তাকে শক্ত করে দেওয়া যায়, মানে মজবুতটা। সন্তান যদি ছোট থেকে যদি তার ইসলামিক মূল্যবোধ, ইসলামিক কনসেপ্টটা যদি তার ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায় প্রথম থেকে, এই সন্তান কিন্তু আর পরবর্তীতে বড় হলেও মানে ডাইভার্ট হওয়ার কিন্তু একটা ভয় কিন্তু থাকে না। এটা কিন্তু ভাবতে হবে আপনাকে। আর একটা কথা আমি বলি, দেখেন, রিজিকের ফয়সালা আসমান থেকে হয়, রিজিকের ফয়সালা কিন্তু জমিন থেকে কিন্তু হয় না, এটা ভাবতে হবে। আমি গতকাল মসজিদে যখন বক্তব্য দিচ্ছিলাম, আমার ওখানে ইসলামিক ফাউন্ডেশনের একটা কেন্দ্র তৈরি হয়েছে, ওই কেন্দ্র পদ শূন্য, তা ওখানে একটা শিক্ষক দরকার, সেগুলো দাখিল পাস দরকার। তা আমি মসজিদের মেম্বারে যখন ঘোষণা দিলাম, তবে ওই মহল্লাতে একটা ছেলেও দাখিল পাস খুঁজে পাওয়া গেল না। মানে অনেকেই আসছে, আমি এমএ পাস, আমার ওয়াইফ এমএ পাস, ওকে এই চাকরিটা দেওয়া যায় না। অবস্থাটা চিন্তা করছেন, মানে ও এমএ পাস, ওকে এই চাকরিটা দেওয়া যায় না, এই চাকরিটা ও করতে পারে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে অর্থ এটা দাঁড়ায় যে এখনো যারা মানে ইসলামিক ভাবধারা নিয়ে আছেন, আমি মনে করি যে এদের রিজিকের এখনো কি অবস্থান, মানে শীর্ষে সর্বাগ্যে রয়েছে। আমি আমার নিজের যে একটা কথা আমি আপনাদেরকে বলি যে আমি চাকরি করি, আমাকে প্রায় প্রত্যেকটা মানুষ মিডিয়ার মাধ্যমে হলেও চেনে। কারণ আমি এখানে যেমন কথা বলছি, আমি বাংলাদেশের টেলিভিশনে কথা বলি। আমি বাংলাদেশের টেলিভিশনে যখন আমরা বসি, তখন আমরা শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মানুষ আমাদের দেখতে পায়। যে আমরা তখন বাংলাদেশে যখন বিভিন্ন আলাপ আলোচনা করি, বিভিন্ন টক শো করি, আর যে দেশ টিভিতে আমার লাইভ অনুষ্ঠান হয়, মানে সেখানে আলামিন সাহেব পরিচালক, উনি আমাকে ইনভাইট করেছেন, আমি সময় অভাবে সেখানে যেতে পারি না। কিন্তু একটা কথা হলো, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু এই মাদ্রাসা লাইনে এদিকে পড়ে বা এই আমি জেনারেল লেখাপড়া করেছি, কিন্তু আমার এই কনসেপ্টটা জানার পরে কি হয়েছে যে আমি দেখেছি যে আমাকে রিজিক আমাকে খুঁজতে হয় না, মানে রিজিকই আমাকে খুঁজে বেড়ায়, মানে আমার রিজিকই আমাকে খুঁজে বেড়াচ্ছে, যে আল্লাহ আমাকে কি খাওয়াবে সেই খাবারটাই কিন্তু আমাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। এজন্য আপনি যদি চিন্তা করেন যে আমি বড় কিছু আমার সন্তানকে করবো, কিন্তু আল্লাহ পাক ভাগ্যে যতটুকু লেগেছে ও কিন্তু কি হবে, অতটুকুই কিন্তু এগুলো বাস্তবতা। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখানে
একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে হলে এখানে কয়েক শ্রেণীর লোকের ভূমিকা থাকবে। এক শ্রেণীর প্রাথমিক ভূমিকা যিনি পালন করবেন তিনি হলো প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি হয়তো অনেক ক্ষেত্রে উদাসীন থাকলেও থাকতে পারেন, কিন্তু প্রতিষ্ঠান যিনি পরিচালনা করবেন, বিশেষ করে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা যিনি শিক্ষক হবেন, তাদের হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ভূমিকা কিন্তু তাদের। আর যেহেতু সন্তানগুলো হলো ছোট ছোট মানে এই সন্তানগুলো যেমন হলো কাদামাটির মতো। কাদামাটি হলো যেমন যে কাদামাটিকে আপনি বাঁকা করলে বাঁকা হয়, সোজা করলে সোজা হয়, মানে ওটাতে আপনি যা তৈরি করতে চান তাই কিন্তু তৈরি করতে পারবেন কাদামাটি। ঠিক একটা ছোট্ট সন্তান কিন্তু কাদামাটির মতো, ওকে যদি আপনি যেটা অভ্যস্ত করবেন ও সেটাই কিন্তু অভ্যস্ত হবে। ও আপনার দেখে ও কিন্তু শিক্ষা দেবে। মানে একজন সন্তান যেরকম আব্বা মার দেখে ছোটবেলায় যেমন শিক্ষা গ্রহণ করে, সেই শিক্ষাটা কিন্তু সে গ্রহণ করবে আপনার থেকে। এই জন্য শিক্ষকের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দ্বিতীয়ত অভিভাবক, সচেতন অভিভাবক কর্তব্য। স্বাভাবিক কারণে ছোট্ট সন্তান যারা থাকে এরা কিন্তু স্কুলে আসার ব্যাপারে একটু হলেও গরিমসি করে। আমি আমার সন্তানকে দিয়ে বলছি, ও যখন ছোট ওই যাবে যখন স্কুলে, ও সকালে উঠে প্রথমেই বলতে আমার ভালো লাগছে না, আজকে না গেলে হয় না। মানে ও একটা অজুহাতই তাই, ওর মার কাছে বলবে। স্বাভাবিক কথা, মায়ের কাছে আবদারটা কি অনেক বড়, মাকে বলবে একটু কেঁদে কেঁদেই বলবে। আমার কাছে বলে সমস্যা নেই, আমি আবার খুব বলা, মানে আজকে না গেলে হয় না, আজকে নাই না যাই। আবার পরের দিন বলতেছে আবার আজকে যেন না যাই। এটা কিন্তু একটা মানে শিক্ষার্থীর এটা কিন্তু একটা বৈশিষ্ট্য হয়েছে। এক্ষেত্রে অভিভাবকরা আপনি কি করবেন, আপনি আপনার সন্তানকে যেমন ভালোবাসবেন, আদর করবেন, আবার তাকে কিন্তু আপনি কি করবেন, আপনি তাকে কিন্তু শাসনও করবেন। এটা হলো বড় দায়িত্ব। এটা দুটা দায়িত্ব। আর তিনটা দায়িত্ব যারা আপনারা সুদীজন যারা আছে, সুদীজন মনে করলেন যে আজকে প্রদ্যুৎ ভাই দাওয়াত দিয়েছে, আমি আজকে আসলাম, আজকে মনে হয় আমার দায়িত্বটা শেষ হয়ে গেল না। এখানে মাঝে মধ্যে হেঁটে এসে আপনার আমাকে একটু খবর নেওয়া দরকার যে আসলেই কি এখানে পড়া হয়, আসলেই কি আমার সন্তান কিছু শিখলো, না আমার সন্তান আসলো আর গেল, আসলো আর গেল, আসলো আর গেল। আর এক্ষেত্রে আর একটা কথা আমি শিক্ষকদেরকে বলবো, শিক্ষকদের এমন কিছু চাকরি আপনারা দেবেন না যে যাতে বইয়ের ভারে মানে কিতাবের ভারে, পুস্তকের ভারে ওই শিক্ষার্থীর যাতে ঘাড় পুজো না হয়ে যায়, মেরুদণ্ডের হাড্ডি যাতে মানে বাঁকা হয়ে না যায়। একটা কথা আমি বলি যে আপনার সন্তান স্যার এখানে আছে অভিজ্ঞ মানুষ, একটা সন্তান এই 5 বছরে যা শিখে, 5-6 বছরে যে ছোটবেলায় যা শিখে, আপনি বলেন যে আমার ছেলে লেখাপড়া করতে করতে সব পারে, কিন্তু কিছুদিন পর ওকে কিছুই পারে না, সব ভুলে যায়। এটা 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 ব্রেনের ছেলেবেলাও এই কথাটা বলে আর কি। মানে এক সময় আপনার সন্তান জন্ম পরে যখন কথা বলা শিখে, আপনি তাকে অনেক শেখাচ্ছেন যে গাউট মানে লাউ, মানে মানে সেই পামকিন মানে কুমড়া ইত্যাদি ইত্যাদি অনেক শেখাচ্ছেন আপনি, বুঝছেন? অরেঞ্জ মানে কমলা লেবু, বানানা মানে কলা, সব শেখাচ্ছেন আপনি। কিন্তু যারা দেখবেন কি ওইটা একসময় কিছুই মনে থাকে না, ওইটা একসময় কিছুই মনে থাকে না। ওই যে ওকে মানে ওই জোর করে গিলাইছেন আপনি, আর জোর করে গিলাইলে কি হয়, ওই যে ইনফ্যান্টাইল লিভারে আক্রান্ত হয়ে ওই শিশুর ভবিষ্যৎ কিন্তু কঠিন হয়ে পড়ে। এই জন্য আমি বলবো মানে সহনীয় শিক্ষা পদ্ধতিটা হবে সহনীয় শিক্ষা পদ্ধতি, মানে সহনীয়তার মাধ্যমে, যেহেতু আমি মনে করি যে এটা শহরতল, মানে সহনীয় পদ্ধতিতে যদি ওই শিক্ষাটা যদি তার মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায়, আমার বিশ্বাস যে ওই সন্তান মানুষের মতো মানুষ হবে। বেসিক শিক্ষাটা আগে আপনি শিক্ষা, মানে আগে আপনাকে ইন্টারন্যাশনাল মিশনের শিক্ষা, আপনি একাডেমি লন্ডনের শিক্ষা, ইউনাইটেড অফ কিংডম ইউকের শিক্ষা, এগুলোতে আগে মানুষকে মানে অতটা মানে ব্রেনটাকে নষ্ট করে দেওয়ার দরকার নেই। মানে ওই ছেলে পেলে বাড়িতে যাওয়া তখন কান্নাকাটি শুরু করবে আর কি, যে আমাকে কি পড়িয়ে দিয়েছে এটা আমি কিছু বুঝছি না। ও তখন কি হবে, পড়ার প্রতি ওর একটা অনীহা সৃষ্টি হবে যে আমি পড়বই না। এই সে মানে ওকে সহজ পদ্ধতিতে, এবং ক্লাসে পড়া ক্লাসে পড়ানো যায় কিনা, ক্লাসের পড়া ক্লাসে শেষ করা যায় কিনা বাচ্চাদের, এটা মোটামুটি করতে হবে আর কি। আর এখানে যারা শিক্ষকতার দায়িত্ব পালন করবেন, আমি জানি যে ছোট বাচ্চাদের পড়ানোটা খুবই কঠিন, মানে আসলে যারা পড়িয়েছেন তারা ভালো জানেন এটা খুবই কঠিন। মানে আমার কাছে তো যদি মনে হয় 1 ঘন্টা পড়াতে দিলে আমি পারবো না, বাস্তবতা যেটা। তাদেরকে অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত কি
অত্যন্ত ধৈর্যশীল ভূমিকা পালন করতে হবে। আমি আশা করছি যে আপনারা এগুলো করবেন। এই প্রতিষ্ঠানটা শুভ হোক, সফলতার পথে এগিয়ে যান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আদর্শ সুনাগরিক গড়ে তুলুন। সুন্দর সুন্দর শিক্ষার্থী আমরা প্রেজেন্ট করতে পারবো, জাতির কাছে যারা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। এবং এই প্রতিষ্ঠান সফলতা কামনা করছি, এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সফলতা কামনা করছি। যারা আপনার উপস্থিতি এই অনুষ্ঠানটাকে ধন্য করছেন, সবার সফলতা সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সবাই বলি মারহাবা। মারহাবা। আলহামদুলিল্লাহ। এখনই মনোরথ হবে, মনোরথের প্রত্যাবরণ দিতে হবে, তারপর আমরা চলে যেতে পারবো। অনেকে আমাদের পুরস্কারটা দেবে একটু 2 মিনিট বা 1 মিনিট সময় লাগবে পুরস্কার।